2025-26 অর্থ বছরে উচ্চশিক্ষার মান উন্নয়নে এবারের বাজেটে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমবাসা, কাকরাবন ও করবুকে 3টি নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। এছাড়া আগরতলা, উদয়পুর ও আমবাসায় উন্নত মানের প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করা হবে। রাজ্যের সরকারি মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ টিআইটি-কে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে। ইদানিংকালে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে অধ্যক্ষ এবং অধ্যাপকের অভাবের ফলে ছাত্রছাত্রীদের বিরাট সমস্যা হচ্ছে বলেও অভিযোগ শোনা যায়। তাই সরকার রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে 23 জন ইনস্ট্রাক্টর মিউজিক পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া 140 জন উচ্চ শিক্ষা প্রত্যাশী মেধাবী ছাত্রীকে সরকারের পক্ষ থেকে স্কুটি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অন্যদিকে বিভিন্ন বিরোধী ছাত্র সংগঠন বিদ্যালয় শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার বেহাল অবস্থা নিয়ে বারবার সরকারের তীব্র সমালোচনা করছে। তাদের দাবি, রাজ্যের বিভিন্ন কলেজে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে, উচ্চশিক্ষায় দুর্বল অবকাঠামো, ছাত্রছাত্রীরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন কলেজে চলছে ব্যাপক দুর্নীতি। তাই প্রশ্ন জাগে, এবারের বাজেট উচ্চশিক্ষার উন্নয়নে কতটা নতুন দিশা দেখাবে? নতুন 3টি ডিগ্রি কলেজ স্থাপন থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করলে কিভাবে ও কতটা লাভবান হবে ছাত্রছাত্রীরা? রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নে কি কি করা প্রয়োজন, এমন নানান বিষয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। স্যার, শুরুতেই একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, বাজেট আপনারা দেখলেন, শুনলেন, শিক্ষা খাতে এবারের বাজেট বরাদ্দ কতটা ইমপ্রেসিভ? নমস্কার, আসলে ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি উচ্চশিক্ষা সম্পর্কে আলোচনা বাজেটের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, বাজেটে তো আমরা যদি উচ্চশিক্ষা খাতে বরাদ্দের ব্যাপারটা লক্ষ্য করি, সেটা নিঃসন্দেহে গত 2 বছরের তুলনায় বেশি। আচ্ছা, ঠিক আছে, একদম গত 2 বছরের তুলনায় বেশি। কিন্তু যদি সেটাকে যদি মানে আমরা রিলেটিভ টার্মে, পার্সেন্টেজ টার্মে দেখি, তাতে খুব বেশি উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। ভেরি বেসিক্যালি এটা স্লাইট বা স্ল্যান্ডার ইনক্রিজ আমরা বলি, সামান্য বৃদ্ধি। কিন্তু উচ্চশিক্ষা এবার বাজেটে যে কয়েকটা কথা আপনি বললেন, কয়েকটা বেসিক্যালি পেন্ডিং ডিমান্ড ছিল, যেরকম করবুক, আমবাসা, এই দুটো সাব ডিভিশনে মোটামুটি ভাবে কলেজ ছিল না, দীর্ঘদিনের দাবি ছিল। অন্যান্য কলেজ জায়গাতে কলেজ আছে, তার মানে কাকরাবনে একটা দীর্ঘদিন যাবত একটা ডিমান্ড ছিল। কারণ উদয়পুর কলেজে আমি দীর্ঘদিন অধ্যক্ষের হিসেবে কাজ করেছি, তখন দেখেছি যে কাকরাবন এলাকা থেকে প্রচুর ছাত্র আসে এবং দে হ্যাড এ ডিমান্ড। ঠিক আছে, তো পার্শিয়ালি ওই ডিমান্ডটা ওদের মিট হয়েছে। ওইখানে একটা গার্লস কলেজ খুলবার জন্য একটা দীর্ঘদিনের দাবি ছিল। আচ্ছা, এখন যাই হোক, তারপরে আপনার এটা আমরা লক্ষ্য করলাম যে মহিলা বিশ্ববিদ্যালয় একটা হবে, উইমেন্স কলেজকে কনভার্ট করা হচ্ছে, আর একটা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে করা হবে। এখন বাজেটে এর জন্য কি পরিমাণে অর্থ বরাদ্দ আছে ঠিক আমি সেটা বলতে পারবো না। কারণ কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আমরা লক্ষ্য করে দেখেছি, সেটা হলো আমি এবারের বাজেটে যেটা দেখা গিয়েছে, সেটা আমি যে ফিগারটা এনেছি তাতে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি ভাবে ধরুন না, ক্যাপিটাল এবার 397 কোটি টাকা মোটামুটি রাখা হয়েছে টোটাল বাজেটের। সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা 1.22%। ওকে, 2025-26-এ 24-25-এ সেটা
ছিল 320 কোটি টাকা। ওকে, ঠিক আছে, সেটা ছিল 1.15%। যদি 23-24-এ লক্ষ্য করি, সেখানে ছিল 283 কোটি টাকা উচ্চশিক্ষার জন্য, কম ছিল আরো কম ছিল, সেটা ছিল 1.02%। এরপর যদি 2022-23-এ যদি যায়, তাহলে তখন ছিল প্রায় 320 কোটি টাকা বরাদ্দ, সেটা 1.2%। আচ্ছা, তাহলে মাঝখানে 2023-24-এ কমে গেছিল, ঠিক আছে। আবার কিন্তু কোয়ান্টিটেটিভ যদি আমরা লক্ষ্য করি, জাম্পিংটা লক্ষ্য করেন, টোটাল এই 4 বছরে লাস্টলি গিয়েছে এটা 320 থেকে 397-এ দাঁড়িয়েছে। আচ্ছা, তার মধ্যে যেটা বড় ব্যাপার সেটা হলো যে তার মধ্যে বিশাল অংশটাই হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে নিত্য ডেইলি যে এক্সপেন্ডিচার খরচগুলো আছে সেটা মেটাবার জন্য। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু খুব বেশি নেই, ঠিক আছে। তো এইবার একটু ক্যাপিটাল এক্সপেন্ডিচার লক্ষ্য করা গেছে, স্লাইটলি জাম্প আছে। এখন এটা হয়তো ওই স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি বা বিভিন্ন যে কলেজগুলো আসবে, তিন সাব ডিভিশনে 3টে কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয়, এখন এগুলোকে হয়তো মাথায় রেখে হয়তো কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার রাখা হয়েছে, কিন্তু যেটা উইমেন ইউনিভার্সিটি হবে সেটা বেটার। এখন দেখুন, বেসিক্যালি রাজ্যের যদি আমরা টোটাল জিনিসটা লক্ষ্য করি, ত্রিপুরা রাজ্যে কিন্তু এমনিতে নাম্বার অফ ফিমেল কলেজ কম। আচ্ছা, অল ইন্ডিয়া এভারেজ যদি লক্ষ্য করি, 10% অফ দ্য টোটাল কলেজেস হলো আপনার উইমেন্স কলেজ। আচ্ছা, তো ইন রেসপেক্ট এখন হয়তো আমরা হয়তো জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা বলি, তো এখন হয়তো এটা উইমেন ইউনিভার্সিটি হচ্ছে, মানে উইমেন্স কলেজ যেটা আছে সেটা কনভার্সন হচ্ছে। ওকে, এখন নিঃসন্দেহে সেটা একটা শুভ উদ্যোগ, মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে। বিভিন্ন রাজ্য, আমরা পশ্চিমবঙ্গ দেখেছি সেপারেট বিশ্ববিদ্যালয়ের জন্য ডিমান্ড চলছে। তো এখন কথা হলো এটা কলেজটাকেই বিশ্ববিদ্যালয় হচ্ছে, ঠিক আছে। And here there may be some differing views. আমার যেটা আমার একটা কলেজ কি একটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, আরো একটা কলেজ হলে ভালো হতো নাকি এটাকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে? এখন দেখুন, এখন এটা এখন কি ফর্মে হবে সেটা হলো, সেটার মধ্যে কি টাইপের ইউনিটারি ইউনিভার্সিটি হবে কিনা, মানে কি ইউনিভার্সিটিতে কলেজও চলবে, আবার তারপর আবার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা অন্যান্য কিছু হবে, ঠিক আছে। যেমন যাদবপুর ইউনিভার্সিটির মতো, ওইখানে ধরুন না আন্ডার গ্রাজুয়েটও পড়ানো হয়, পোস্ট গ্রাজুয়েটও পড়ানো হয়, বা রিসার্চ স্টাডিজ গুলোও করা হয়। ওকে, মানে HS+2 পর সেখানে যাবে এবং সব পড়াশোনা শেষ করে রিসার্চ করে সেখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। হবে এটাই বলতে পারে, কিন্তু তার আন্ডার অ্যাফিলিয়েটিং কলেজ হবে কিনা, এমনি তো উইমেন্স কলেজ নেই ত্রিপুরাতে, তো ন্যাচারালি আশা করা যাচ্ছে দিস উইল বি এ বেসিক্যালি স্টেট ইউনিভার্সিটি, নো ডাউট। এখন ডেফিনেটলি দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। এটা দীর্ঘদিন দাবি ছিল, এটা হয়েছে। রাজ্যে তো একটা এডুকেশনাল হাবের একটা চিন্তা ভাবনা দীর্ঘদিন যাবত শুনছি, কিন্তু একটা জিনিস সেটা হলো এই যে আমি পার্সোনালি ভেরি হ্যাপি টু নো, এবং আই ওয়ান্ট টু বেসিক্যালি কনগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট অন দ্য গ্রাউন্ড, যে করবুক এবং আমবাসায় কিন্তু একটা দীর্ঘদিনের ডিগ্রি কলেজটা হওয়াতে, মানে বেসিক্যালি মানে ইট ওয়াজ এ লং স্ট্যান্ডিং ডিমান্ড। এবং দুটো কলেজের লোকেশনটা লক্ষ্য করে দেখুন, বোথ আর ইন বেসিক্যালি ইন, আমি বলবো যে রিমোট এরিয়াস, ঠিক আছে। তো এখন এবং এটা আমাদের রাজ্যের যারা নাকি পিছিয়ে পড়া অংশের লোকজন আছে, দে আর ইন্টারেস্ট টু বি গ্রেটার সার্ভড, ঠিক আছে। সুতরাং দিস আর বেসিক্যালি ডেফিনেটলি, এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি অনেক জায়গায় ছিল, এখনো এখানে কথা হতে পারে যে তাহলে দেখুন এটা এই যে টিআইটির যেটা নমেনক্লেচারটা লক্ষ্য করে দেখুন, আগে তো এটা ছিল মানে পলিটেকনিক ছিল, তারপর যখন নাকি এনআইটি হয়ে গেল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ, তখন আবার কিছুটা রিজার্ভেশনে ভর্তির কিছু সমস্যা এসেছিল, তখন আবার সরকারকে আবার টিআইটি করতে হলো। এখন এটাকে আবার কনভার্ট হচ্ছে ত্রিপুরা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে। এখন এগুলোর মোডাস অপারেন্ডি বা ম্যানেজমেন্টটা কিরকম হবে, দিস নিডস টু বি সিন। এখন এটা বেসিক্যালি ইট ভেরি মানে আছে। সুতরাং আমার মনে হয় গভর্নমেন্টের একটা পলিসি, সুস্পষ্ট পলিসি, এবং যারা দোজ হু আর দ্য এক্সপার্ট, দে শুড বি কনভিন্সড সো দ্যাট বেসিক্যালি দ্য বেসিক পারপাস ইজ সার্ভড। এখন স্যার, যে নতুন প্রস্তাবগুলো রাখা হয়েছে এবারে বাজেটে বা যে করা হয়েছে যেগুলো, সেগুলো সঠিক বাস্তবায়নে আপনি কতটা আশাবাদী? এক, আর দুই হচ্ছে যে যদি এগুলো বাস্তবায়িত হয় এবং তাতে রাজ্যের পড়ুয়ারা বা শিক্ষার্থীরা কতটা লাভবান হবে বলে আপনি মনে করছেন? কারণ এখানে শুধু এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, ডিগ্রি কলেজ তো অবশ্যই একদিনের ব্যাপার না, সেটা শুধু এক বছরে তো হবে না হয়তোবা,
কিন্তু বাকি যদি মহিলা এই যে মহাবিদ্যালয়কে যদি ইউনিভার্সিটি করা হয়, টিআইটি কে যদি ইউনিভার্সিটি করা হয়, এগুলো হয়ে যেতে পারে। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ডিগ্রি কলেজের পাশাপাশি এই যে শিক্ষক বা সহকারী অধ্যাপক নিয়োগের ব্যাপারটা, এগুলো হলে পরে যে একটা শিক্ষক সংকটের একটা যে অভিযোগ বারবার উঠে আসছিল, সেগুলো কতটা সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? দেখুন, এখন ত্রিপুরা রাজ্যের একটা কথা আমি এটা দীর্ঘদিন যাবতই বলে আসছি, আপনাদের অনুষ্ঠানে তার আগে এক দুবার বলেছি, সেটা হলো দ্য বেসিক প্রবলেম অফ হায়ার এডুকেশন ইন ত্রিপুরা ইজ টু। ওকে, ঠিক আছে, আমার পার্সোনালি মনে হয় একটা হলো দি অ্যাক্সেস, মানে মানে পড়ার সুযোগ করে দেওয়া ছাত্রছাত্রীদের, আর সেকেন্ড হলো দ্য কোয়ালিটি। ওকে, ঠিক আছে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু দুটোর উপরই জোর দিয়েছে। আচ্ছা, গিভিং অ্যাক্সেস টু অল। হায়ার এডুকেশনে মানে অ্যাক্সেস দিতে গেলে আপনাকে জিআর বাড়াতে হবে, মানে গ্রস এনরোলমেন্ট রেশিওটা বাড়াতে হবে। এবং আপনি বলছেন এখানে আমাদের যেহেতু সমস্যা বলছেন, তাহলে আমাদের এখানে সবার জন্য অ্যাক্সেসটা নেই, হচ্ছে না। দিস আর দ্য টু। এবং এই কোয়ালিটির মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো রিকোয়ারমেন্ট ফর গুড টিচার্স এবং গুড টিচার্স। এখন আপনি লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু এই যে ওভারনাইট এটা ক্রিয়েট হয়নি। এই যে শিক্ষক স্বল্পতা হচ্ছে, টিচাররা রিটায়ারমেন্টে যাচ্ছে, এটা দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল, প্রক্রিয়া ছিল। এবং এটাকে মাথায় রেখেই কিন্তু ইউজিসি বহু আগেই বলেছিল যে শিক্ষকদের বয়সের যে রিটায়ারমেন্টের যে এজটা, এটা বাড়িয়ে 65 করা হোক, সো দ্যাট উইদিন 5 ইয়ার্স যে টার্মটা আছে তার মধ্যে এটাকে যাতে আরো কিছু বেশি পরিমাণে শিক্ষক নিয়োগ করা, একটা টাইম ল্যাগ নেওয়া, এটা একটা টাইম নেওয়া, যে তার মধ্যে আমি মানে কারেক্টিভ মেজার্স নিয়ে এটাকে ইমপ্রুভ করে দেব। কিন্তু ত্রিপুরা রাজ্যে এটা কিন্তু আমরা যখন নাকি 2016 সালে ইউজিসি যখন নাকি ইমপ্লিমেন্ট হলো, তখনও দেখেছি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেটা 65 হলো, ত্রিপুরা রাজ্যে 60 ছিল। পরবর্তী সময় আবার ইদানিংকালে যখন আমরা দেখলাম 2019-এ যেটা সরকার আসে, বা তার আগে 2006-এ যেটা ছিল, তখনও কিন্তু বয়সের সীমাটা বাড়াবার কথা বলা হয়েছিল। তো সুতরাং এটা না বাড়ানোর ফলে ত্রিপুরা রাজ্যে হয় কি, মাঝখানে অনেক দিন দীর্ঘদিন শিক্ষক নিয়োগও বন্ধ ছিল। সেটা বিভিন্ন কারণেই হোক, সেটা হয়তো কিছু কোর্ট কেসের জন্য হোক বা বিভিন্ন কারণেই হোক, নিয়োগটা সেভাবে দ্রুত হয়নি। বা এটা যে মানে আপনি যে এটা সাইকেল মেনে যেটা হবে, ঠিক আছে, প্রত্যেক বছর আমাকে শিক্ষক নিয়োগ করতে হবে, আমার ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে। ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করা যায় কি, যে যখনই শিক্ষক নিয়োগ করা হয়েছে, আমরা লক্ষ্য করছি ইন ওয়ান গো অনেককে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাই 100 জন, 150 জন বা কোন 50 জন, 40 জন। কিন্তু এই যে একটা গ্যাপ হচ্ছে, এটাকে কিন্তু সঠিক মানে একটা সাইকেল অনুযায়ী যে এটাকে মানে মেনটেন করে দেওয়া, এটা কিন্তু হয়নি। তার ফলে শিক্ষক স্বল্পতা কিন্তু সত্যি একটা বড় সমস্যা। শিক্ষক সমস্যা সেটা বড় সমস্যা। রাজ্য সরকার হয়তো ইদানিংকালে বলছে যে 200-250 শিক্ষক নিয়োগ করবে, এবং বাজেটে বোধহয় সে কথা বলা হয়েছে, সহকারী অধ্যাপকের কথা 201 জন। কিন্তু বেসিক্যালি এখন মানে আমি ব্যক্তিগতভাবে 2019 সালে আমি রিটায়ারমেন্টে গিয়েছি, তখনও আমি যে পিকচার দেখেছিলাম, তখনও আমি মানে সরকারকে তখনও বলেছিলাম যে বেসিক্যালি ইট ওয়াজ এ রাইট টাইম, যে আমার মনে বয়সটা বাড়িয়ে দেওয়া উচিত। ঠিক আছে, যে কোনো কারণে হোক, পলিটিক্যাল কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, বেসিক্যালি ইট হ্যাজ নট হ্যাপেন্ড। ঠিক আছে, এবং আপনি লক্ষ্য করে দেখুন এই 5 বছরে আরো অনেক শিক্ষক মানে আপনার কি জানি কয় রিটায়ারমেন্টে চলে গেছেন, এবং কন্টিনিউয়াসলি দ্য শিক্ষক স্যার বেসিক্যালি টিচার্স আর গোয়িং অন রিটায়ারমেন্ট। এখন এটাকে আপনার তো ফিল আপ হচ্ছে না। প্রত্যেকটা আপনি যদি কোয়ালিটি এডুকেশন দিতে চান উইদাউট গুড টিচার্স, আপনি যত বড়ই বিল্ডিং বানান, ত্রিপুরা রাজ্যে এখন একটা যে কোয়ালিটি একটা শিফট হয়েছে, যেটা হলো যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন সাব ডিভিশনগুলিতে ঘোরা যায়, তাহলে কলেজগুলো যদি দেখলে মনে হয় অ্যাটলিস্ট কলেজগুলো সুন্দর বাড়ি আছে। দিস মাচ উই ক্যান টেল। কারণ কি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি দীর্ঘদিন মোটামুটি ওই যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট এক্রিডিটেশন কাউন্সিলে আমি ইদানিং কয়েকদিন যাবত যাই না, আমি দীর্ঘদিন 2016-17 সাল থেকে যাচ্ছি। তো আমি দেখেছি যে ত্রিপুরা রাজ্যের যে কলেজগুলো আছে, দে আর নট বেসিক্যালি ওই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা বলে, সেটা কিন্তু লেকিং না।
আচ্ছা, মানে বাড়ি ফিজিক্যাল স্ট্রাকচার ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, মানে ওই যে বাড়ি কথা বলছি, মাটি এরিয়া, বিল্ডিংটা ভালো, একটা কলেজের একটা এরিয়া লাগবে, একটা মাঠ লাগবে, এগুলো কিন্তু আছে। ঠিক আছে, যেটা স্বল্পতা সেটা হলো যে শিক্ষক স্বল্পতা, সেটা 17 সাল 18 সাল 19 সালে যে পিকচার ছিল সেটা এখন 2024 সালে এসে আরো খারাপ হচ্ছে, এটা মানতেই হবে। এটা সরকার যদি মনে করে যে এটা সরকারকে মানে খুশি করার জন্য বলছি, ও সরকারকে রাগ করে, দিস ইজ এ ফ্যাক্ট। ইউ আর টু, দিনের শেষে কথাটা মানতে হবে যে এখন যে 200 শিক্ষক নিয়োগ হবে, 200 শিক্ষক নিয়োগ আমার মনে হয় না যে সমস্যাটা যে আকারে আছে। কারণ কি আমি তার আগেও, আমি যখন রিটায়ারমেন্টে আসার পর আমি একটা পেপার লিখেছিলাম, রিসার্চ পেপার, যেটা হলো প্রবলেমস অফ হায়ার এডুকেশন ইন ত্রিপুরা। সেখানে আমি 2019 সালের প্রেক্ষাপটে আমি লিখেছিলাম, তখন দেখেছিলাম যে টিচার স্টুডেন্ট রেশিও ত্রিপুরা যে 1:57, আর যারা পার্ট টাইম এবং উচ্চশিক্ষায়, আচ্ছা, এবং যেখানে গ্যাস লেকচারাররা আছে, গ্যাস লেকচারারকে আমরা যদি বাদ দিয়ে দিই, এটা নিয়ে কিন্তু এটা হচ্ছে, ওদেরকে যদি বাদ দিয়ে দিই, যদি রেগুলার টিচারের সংখ্যা ধরি, এখন তো প্রচুর পরিমাণে গ্যাস টিচার নিয়োগ হচ্ছে, গ্যাস লেকচারার হচ্ছে। তো এখন এটাকে যদি বাদ দিয়ে, ফিগার ইজ বেসিক্যালি 1:89-90। এখন আমার মনে পিকচার হয়তো আরো বাড়তে পারে, কারণ এর ইন বিটুইন অনেক টিচার নিয়োগ আমরা রিটায়ারমেন্টে গেছে, এবং তার জায়গায় কতজন লোক শিক্ষক নিয়োগ হয়েছে। তো গভর্নমেন্ট শুড বেসিক্যালি, তার জন্য কি হবে শুনুন, বেসিক্যালি গভর্নমেন্টের ডিপার্টমেন্টে যারা অফিসাররা আছেন, দে মাস্ট কিপ এ বেসিক্যালি লুক, এই যে এটা সাইক্লিং প্রসেস, এটাকে করতে হবে। এটা আমি একবারে জমাবো তারপরে করবো, তাহলে the interest of the students would be suffered, quality of education will remain compromised. এইটা একটা বড় জায়গা, শিক্ষককে আপনাকে দিতেই হবে। শিক্ষকের ব্যাপারে এখন বেসিক্যালি একজন শিক্ষকের অনেকগুলো ব্যাপার, শিক্ষককে বিভিন্ন সময় দপ্তরের সঙ্গে যখন আমি কাজ করেছি, তখন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমার মতভেদ হতো। কারণ কি, ওনারা হয়তো শিক্ষককে হয়তো বলছেন যে 2জন শিক্ষক বা 3জন শিক্ষকের 2জন শিক্ষক হলে হয়ে যায়, কিন্তু উচ্চশিক্ষা তো এরকম না। উচ্চশিক্ষা ইজ বেসিক্যালি স্পেশালাইজেশনের ব্যাপার আছে, একদম বিশেষীকরণের ব্যাপার আছে। এটা এরকম না যে একজন যিনি ইংরেজি পড়াচ্ছেন উনি মানে ইতিহাস পড়িয়ে দেবেন, এখানে পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে দেবেন। তো হিস্ট্রির আবার ডিফারেন্ট পার্ট আছে। আপনি কেমিস্ট্রি যদি লক্ষ্য করে দেখেন, যিনি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ান, কেউ অর্গানিক কেমিস্ট্রি পড়ায়, কেউ ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ায়। সুতরাং আমাকে তো ওই সাবজেক্টে স্পেশালাইজড টিচারের জন্য দিতে হবে। সেখানে আমার এক ডিপার্টমেন্টে 3জন স্টাফ আছে, দেখা গেল 3জনই অর্গানিকের। ঠিক আছে, মানে কোর্স কারিকুলাম যদি আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে দেখবেন আপনাকে অর্গানিক কেমিস্ট্রি আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে। এখানে স্যার, এখানে আমি একটু অ্যাড করতে চাইবো যে একটা বিষয় নিয়ে কিন্তু যে মাঝে মধ্যে আমরা অভিযোগ শুনতাম, যে এই যে এনইপি 2020 যখন চালু করা হয়েছে উচ্চশিক্ষায়, এবং সেখানে বলা হচ্ছিল যে বিভিন্ন কলেজে তো বিভিন্ন বিষয়ে যে শিক্ষক লাগবে, বিভিন্ন বিষয়গুলো যে কোনো বিষয় নিতে পারে, এবং তার জন্য যে শিক্ষক প্রয়োজন হবে, তখন একটা শিক্ষক সংকট ছিল, এবং তার জন্য বিভিন্ন এনইপি 2020 সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছিল না। বর্তমানে কি পরিস্থিতি? দেখুন, বর্তমান পরিস্থিতি কিন্তু এনইপির যেটা এনইপির শুনে আগে যে কলেজগুলোর অবস্থা ছিল, আগে কলেজগুলো ছিল ছোট, স্মল কলেজ। এখন কিন্তু স্মল কলেজের কথা বলছে না, এখন বলছে যে বিগ কলেজ এবং মাল্টিডিসিপ্লিনারি। মানে ওইখানে শুধু কেবলমাত্র আর্টস থাকবে না। আগে যেরকম অনেক সময় কলেজগুলো দেখা যায় আর্টস আছে, এখন আর্টসও থাকতে হবে, সায়েন্সও থাকতে হবে, কমার্সও থাকতে হবে, অন্যান্য সাবজেক্টও থাকতে হবে। ঠিক আছে, তার মানে কি আমার সাইজ অফ দ্য কলেজ শুড বি বিগার। এবং বড় বড় কলেজগুলোর কথা বলা হচ্ছে, এগুলোকে তুমি অটোনমি দিয়ে দাও। আপনি যে উইমেন্স কলেজ, যেটা নাকি আপনার মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, ইট ইজ ওয়ান টাইপ অফ কনভার্সন, বেসিক্যালি তাকে অটোনমি দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক কলেজে অটোনমি নেই, প্রশাসনের এটা একটা বড় সমস্যা, এটা পরে এক সময় আলোচনা করা যাবে। তো এখন এটা আপনাকে মাল্টিডিসিপ্লিনারির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন মাল্টিডিসিপ্লিনারি যদি আপনার কলেজ করতো, স্কুলগুলোর করতো সেম, এখন মাল্টিডিসিপ্লিনারি কনসেপ্ট চলে এসেছে। এখন তো ছোট কলেজ তো হওয়ার কথা না, বড় কলেজ লাগবে। এখন মাল্টিডিসিপ্লিনারি করতে গেলে সেখানে শিক্ষক যারা, তারা কি একজন শিক্ষক কি কয়েকটি বিষয়ে পড়াবেন? না 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 না, স্পেশালাইজড তো হতে হবে। করতে গেলে শিক্ষকের প্রয়োজন আরো বেশি হবে। আপনার একটা ব্যাপার হলো কি, আপনি দেখুন আমি বলছি, আপনি মাল্টিডিসিপ্লিনারি হলে আপনি এখানে আপনাকে অনেক সুবিধা হয় কি, অনেকগুলো মানে ওই জানি কয়
মানে একটা জায়গা থেকে বেনিফিটটা দিতে পারছেন। Okay. মানে আপনাকে যে আলাদা একটা কলেজ চালাবার জন্য ধরুন না, একটা আলাদা সায়েন্স কলেজ চালাবার জন্য ধরুন না আপনাকে যে সমস্ত administration লাগছে, ম্যানেজমেন্ট এটা দরকার নেই। সব জন্য অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট সব এক, কিন্তু সব স্টুডেন্টদের সব পরিষেবা এখানেই দেওয়া যাচ্ছে, এখানেই দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তাতে কস্টটা উইল কাম ডাউন, ঠিক আছে, কস্ট কাম ডাউন, অ্যাক্সেসিবিলিটি এবং ছেলে মেয়েদের মধ্যে ইন্টারাকশনের সুযোগটা বাড়বে, কোয়ালিটি অফ এডুকেশন বাড়বে। কারণ কি একটা ছেলের অনেক কিছু পড়বার বা জানবার সুযোগ হচ্ছে, সে কেবলমাত্র ওই হিস্ট্রিটাই পড়বো তা না, ইচ্ছা করলে সে, আমি যদি মনে করি আমি সায়েন্সটা পড়বো, আমি মনে করি কেমিস্ট্রিটা পড়বো, কেমিস্ট্রি ছেলে যদি মনে করি আমি এনভায়রনমেন্ট সায়েন্সটা পড়তে পারে সে। সো দিস অপশন শুড বি দেয়ার, ঠিক আছে। এবং এখানে একটা ব্যাপার হলো যে এই মাল্টিডিসিপ্লিনারি নলেজের যদি কলেজ হয় তাহলে কিছু কিছু সাবজেক্টের কিছু অ্যাডভান্টেজ হতে পারে। যেরকম আমি জিওগ্রাফির লোক ইচ্ছা করলে আপনি কিছু এনভায়রনমেন্টে কাজ করতে পারে, কেমিস্ট্রির লোক কিছু এনভায়রনমেন্টে কাজ করতে পারে, জুলজি বোটানির লোক কিছু এনভায়রনমেন্টে পড়াতে পারে। আমাদের রাজ্যে যতগুলো ডিগ্রি কলেজ রয়েছে এই মুহূর্তে, আমাদের এনইপি 2020 মানে সুবিধা স্টুডেন্টরা 100% কোন কলেজে পাচ্ছে কি? মানে আমাদের ছেড়ে দিলাম, আমি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কলেজে, ত্রিপুরা আগরতলা শহরের যে বিভিন্ন কলেজগুলো রয়েছে ডিগ্রি কলেজগুলো, দেখুন এখন সেখানে এখন যারা নাকি কলেজ পরিচালনা করছে দে শুড স্পিক উইথ আদার বেটার। তবে আমার যেটা মনে হয় সেটা হলো যে এনইপির জন্য যেটা দরকার সেটা কারিকুলামটাও তো আমাকে সেভাবে ডিজাইন করতে হবে না, কারিকুলামটাও তো আমাকে সেভাবে ডিজাইন করতে হবে। কারিকুলাম ডিজাইন না করলে আমি স্টুডেন্টরা সেই বেনিফিট কি করে দেব? কারণ কি কারিকুলামে যেমন স্কুলগুলো, আমি কলেজগুলোকে সবগুলোকে বলেছি জব ওরিয়েন্টেড এর কথা বলা হচ্ছে, কি একটা স্কিলের কথা বলা হচ্ছে। এখন স্কিলটা কি? কারণ আমরা অনেক সময় দেখেছি পড়াশোনা করে এসে যারা আমাদের ছাত্রদের একটা সমস্যা, কিন্তু বিএসসি পাস বা এমএসসি পাস বা যে বিভিন্ন ইন্ডাস্ট্রি যে রিপোর্টে দেওয়া লক্ষ্য করি, তারা আমাদের ছেলে মেয়েরা বেকার। কারণ কি? তারা বলে দে আর নট বেসিক্যালি এডুকেটেড অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রি স্কিলটা নেই ওর, ঠিক আছে। এখন আমি তো বলছি আমার কোর্সে আমি স্কিল ঢুকিয়েছি, কিন্তু হোয়াট স্কিল আই এম বেসিক্যালি এন্টারিং, এটাকে তো ইভ্যালুয়েশনের দরকার আছে, এই যে কোয়ালিটি মনিটরিং এর দরকার আছে। আমি রাইট স্কিলটা আমি কারিকুলামে ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা এটাও তো দেখতে হবে। দ্যাট শুড বি প্রপার মনিটরিং থাকতে হবে। আমি একটা কলেজ খুলে দিলাম, ঠিক আছে, কলেজ খুলে দিলাম, এখানে ধরুন না এখন কারিকুলামটা কি আছে, কি পড়ানো হবে সেটাও তো দেখতে হবে, এবং আমি স্কিলটা দিচ্ছি কিনা, এবং সেই স্কিলটা এটা মানে এমপ্লয়েবল স্কিল দিচ্ছি কিনা, স্কিল দিলেই তো হবে না। না ওকে, আমার একটা ছাত্র পড়ছে হয়তো এখন এনইপি 2020 যে সায়েন্সের স্টুডেন্ট, সে হয়তো তার সায়েন্সের দুটো সাবজেক্টের সঙ্গে আর্টসের দুটো সাবজেক্ট নিয়ে পড়ছে, বা আর্টসের একটা সাবজেক্ট সঙ্গে কেউ হয়তো ম্যাথস পছন্দ, সে ম্যাথসটা নিয়ে পড়ছে। পড়ার পর যে কোনো সাবজেক্টে পড়ার পর সেই সাবজেক্টটা নিয়ে আগামী দিন সে সেটেলড হতে পারবে কিনা, তার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবে কিনা, নাকি পড়াশোনা করার জন্যই, শুধু পড়াশোনা ডিগ্রিটা পাওয়ার জন্যই পড়াশোনা, কোনটা হচ্ছে? না না, এখন যেটা হচ্ছে শুনুন, সেটা হলো দুটো কারণ আমার মনে হয়। একটা হলো আপনি যদি ছেলে মেয়েদের কোয়ালিটি লক্ষ্য করে দেখুন, তা আপনি আপনার গেট পরীক্ষার যদি রেজাল্ট দেখেন, ইঞ্জিনিয়াররা যারা পাশ করে উনি 10% বা 8% বা 9% গেট কোয়ালিফাই করছে, মানে যেটা প্রসেসের মাধ্যমে যারা দেখছে, যারা নাকি পরবর্তী দিনে হায়ার এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং এ হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষায় ইঞ্জিনিয়ারিং এ যাবে, তার মানে 10% বা 90% আর নট কোয়ালিফাইড হচ্ছে, ঠিক আছে। এবং আমরা যেটা লক্ষ্য করি যে কত পার্সেন্ট বিএসসি পাস ছেলে চাকরি পায়, ইঞ্জিনিয়াররাও তো অনেকে চাকরি পায় না, 90% ইঞ্জিনিয়ার চাকরি পায় না। তার মানে কোয়ালিটি ইজ এ ফ্যাক্টর, কোয়ালিটি ইজ এ ফ্যাক্টর, ওয়াই দে আর নট এমপ্লয়েবল। This question needs to be basically addressed properly. এটা বেসিক্যালি সময়ের চাহিদা, এটা এভরি গভর্নমেন্ট শুড বি প্রোঅ্যাক্টিভ। যারাই আছেন প্রশাসনেই বসে থাকুন বা পলিসি নির্ধারণে বসে থাকুন, সবাইকে দেখতে হবে যে বেসিক্যালি the students of today or the youths of today are the futures of tomorrow. তাদেরকে মানে বেসিক্যালি শুনিনি, why India is now basically a giant in the internationally, because we have a huge human resource, আমাদের পপুলেশন আছে, ইউথ পপুলেশন আছে, কিন্তু এই ইউথ পপুলেশনটা তো আপনার বার্ডেন হয়ে যাবে, বিকজ দে আর লেকিং আপনার স্কিল। আমি তাদেরকে স্কিল করতে পারছি না, যারা স্কিল হচ্ছে তারা বাইরে চলে যাচ্ছে, বা যারা হাইলি এডুকেটেড হচ্ছে তারাকে আমি রাখতে পারছি না, তারা চলে যাচ্ছে। দিস ইজ অ্যানাদার প্রবলেম, ঠিক আছে। অন ওয়ান সাইড আই এম নট এবল টু জেনারেট স্কিল, আর যাদেরকে আমি স্কিল ডেভেলপ করালাম তারা চলে যাচ্ছে দেশের বাইরে।
তো এখন এটাকেও তো ব্যালেন্স করতে হবে। আমি তো বেসিক্যালি যাদের আমাকে এই স্কিল ডেভেলপমেন্টটা তো আমাদের মাস পিপল, মাস স্টুডেন্টদের করতে হবে। মাস স্টুডেন্টদের করার জন্যই তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা করে সেটা ডিপার্টমেন্ট রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, এবং ইভেন কি এখন এনইপি 2020 ভেতরেও কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, কলেজগুলোর উপরে আমি সেই জন্য আমি লক্ষ্য দিই এই সমস্ত ডেভেলপমেন্টে লক্ষ্য করে দেখুন যে এর জন্য তো আপনাকে যে টাকাটা খরচ করতে হবে সেটা তো আপনি তো তার জন্য তো আপনাকে তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি সেরকম পরিমাণে বাড়ানো হয়েছে? তো গভর্নমেন্টকে জিজ্ঞেস করবা যারা পলিসি, তো হোয়াট স্কিল দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট, এটা তো বলতে হবে। সবকিছু দিয়ে দেবো, সবকিছু সবাই সবকিছু দিয়ে দেবো, মানে মানে কি করে হবে এটা? মানে হোয়াট স্কিল, আমি তো এটাকে আগে দেখতে হবে আমি কোন স্কিলটা দেব যে যেটা নাকি মার্কেটিং হবে। এখন ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করা যায়, যখন এক সময় লক্ষ্য করা যায় ধরেন সিভিল পড়ে সবাই সিভিল পড়ে, জওয়াল নাকি ইসি পড়ে তখন সবাই ইসি পড়ে, যখন কম্পিউটার পড়ে, কারণ কি তখন ছেলে মেয়েরা যখন দেখতে পায় যে ওইদিকে মার্কেট আছে সেদিকে ঢুকে। এখন যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখুন, বেসিক্যালি আমেরিকার সঙ্গে আমাদের একটা এখন এই যে চেঞ্জেস একটা যে কন্ডিশন হচ্ছে, কারণ বেসিক্যালি আফটার 1991 ইন্ডিয়ান ইকোনমি ইজ ওপেন্ড। এখন ধরুন না বিদেশ থেকে যখন নাকি আসছে, এখন যেমন আমরা আশা করছি যে আওয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ উড বি বুস্টেড আপ, ঠিক আছে, বা সোলার এনার্জি বা সোলার বা উইন্ড সেক্টর, এগুলো মানে এগুলো আমাদের হবে, ঠিক আছে। তো সুতরাং এগুলোকে দেখেই আমাদেরকে এখন আমাদেরকে স্কিলটাকে প্রমোট করাতে হবে, ঠিক আছে। এখন আমি একটা পুরনো স্কিল আমি একটা রেখে দিলাম, ঠিক আছে। এখন যদি স্কিল আমি যদি বলি কম্পিউটার শিখো, কম্পিউটার শিখো মানে টাইপ শিখা, কম্পিউটার শিখা মানে কি টাইপ শিখা নাকি? কম্পিউটার শিখা টাইপ না। এখন বেসিক্যালি এআই এর জমানা। এখন এআইটা আমাকে যেন আনএমপ্লয়েড না করে সেটাকে আমার চিন্তা করতে হবে, কারণ এআই যদি আমার 4 জন লোকের কাজ নিয়ে যায় তাহলে আমার এআই এনে তো লাভ নেই। আমাকে এআইটা আনতে হবে এই জন্য সো দ্যাট ইট বুস্ট মাই এমপ্লয়মেন্ট জেনারেশন, ঠিক আছে। এখন আমাকে এগুলোকে লক্ষ্য রাখতে হবে। বেসিক্যালি ভারতবর্ষে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর হলো এমএসএমই, ঠিক আছে। এখন এমএসএমই এবং এমএসএমই হোয়াট টাইপ অফ স্কিল দে ওয়ান্ট, স্টাডি নিডস টু বি ডান এবং স্টাডি ইজ বিং ডান। এখন সেগুলোকে আমাকে ইমপ্লিমেন্ট করে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটা মন গড়া একটা আমার কে কি বলে দেব। এখানে স্যার এখানে তো একটা ব্যাপার আছে, আপনি যেটা বলছিলেন যে এমএসএমই তে কি রকম ধরনের স্কিল প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আমার যারা ছাত্ররা আছে তাদের মধ্যে আমি স্কিল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন সেটা হচ্ছে যে আমাদের ত্রিপুরায় তো বর্তমানে উচ্চশিক্ষার যে পরিস্থিতি আপনারা বলছেন বা যে সমস্যাগুলো বলছেন, রাজ্যের কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য কতটা তৈরি হচ্ছে বা সেখানে সেসব প্রতিযোগিতায় কতটা সাফল্য পাচ্ছে, ইনক্লুডিং স্কিল উইদাউট স্কিল? না দেখুন, বেসিক্যালি জাতীয় প্রতিযোগিতায় যদি আপনি লক্ষ্য করে দেখুন, সেটা তো আপনি দেখবেন দেয়ার আর লট অফ নেট কোয়ালিফাইড স্টুডেন্টস আর দেয়ার, তারা তো জাতীয় পরীক্ষায় পাস করেছে, ঠিক আছে। দিস হাউ মেনি পার্সেন্ট? দিস ইজ 1%, 2% বা 3%। কিন্তু আই এম নট স্পিকিং ফর 1, 2 or 3%। কোয়ালিটি ইজ দেয়ার 1 to 3% যেগুলো আছে, সে দে উইল অলওয়েজ গেট এমপ্লয়মেন্ট, যারা আগেও পেয়েছে এখনো পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। না কিন্তু উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্য মাস পিপল, এট লিস্ট ফর দ্য মেজরিটি মাস স্টুডেন্টের জন্য। এবং যারা নাকি পিছিয়ে পড়েছে তাদেরকে কি করে করা যায়, সরকারকে সেই জিনিসটা ভাবতে হবে। এবং সেটা তার জন্য গভর্নমেন্টকে বেসিক্যালি স্কুলে দেখুন, স্কুলে যখন নাকি ভোকেশনাল এডুকেশন আগে যখন নাকি হতো তখন শুনেছি যে ওই মানে কনভেনশনাল যেগুলো আপনি যদি আইটিআই গুলি লক্ষ্য করে দেখেন, আইটিআই গুলি স্টাডি করে দেখবেন, ওদের অধিকাংশ কোর্স, আমি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে আমি ভিজিট করেছিলাম আমি একবার, তখন আমি ওদেরকে বেসিক্যালি তারা তো স্কিল ডেভেলপ করে, ও মানে আপনি ওরা যে সমস্ত স্কিলগুলো নিচ্ছে কয়টা এমপ্লয়েবল, এবং যেগুলো শেখাচ্ছে ওদেরকে যেগুলো বেসিক্যালি আউটডেটেড, খুব কিছু কাজে লাগে না। আচ্ছা, ডেস্কটপ কম্পিউটারিং পড়ায় বা অনেক কিছু। এখন তো আমি যেটা বলছি যে আমাকে মার্কেট কি চায়, ইন্ডাস্ট্রি কি চায়, আমাকে সেটাকে আমাকে দেখতে হবে। তার জন্য ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করাতেই হবে। সরকারও তো বলছে যে অ্যাপ্রেন্টিসশিপের কথা বলছে, অ্যাপ্রেন্টিসশিপ তো করতে যাবে, কিন্তু আমার অ্যাপ্রেন্টিসশিপ করবে যাওয়ার আগে আমার ইন্ডাস্ট্রি কি চায়, that needs to be studied and thereafter it should be included in the curriculum. কারিকুলামে আপনার ইনক্লুড করবার জন্য যারা নাকি ওই জায়গার যারা লোক আছে তাদেরকে এনে আপনাকে কারিকুলাম ডেভেলপ করাতে হবে।
ওকে, এখন স্যার এখানে এটাও একটা প্রশ্ন আসছে যে এই যে উচ্চশিক্ষার কথা যখন আমরা বলছি, একটা ড্রপ আউট একটা বিরাট বড় উদ্বেগের বিষয়। এই ড্রপ আউটটার কারণ কি দেখছেন স্যার? মানে অনেকেই বলা হচ্ছে যে স্কুল পাশ করার পর অনেকেই কলেজে যান না, বা কলেজে গেলেও কলেজে আর ক্লিক করতে পারেন না, কলেজে ফার্স্ট ইয়ার হয়তো কোনো কারণে ক্লাস আর ছেড়েই দিলেন। এই ড্রপ আউটটার এখন বর্তমানে কি পরিস্থিতি এবং এটার কারণ কি স্যার? দেখুন ড্রপ আউটটা দেখুন অনেক কারণে হয়। একটা নম্বর কারণ হলো অনেকে হয়তো সায়েন্সের ক্ষেত্রে ড্রপ আউট আমরা লক্ষ্য করি। এটার নেচারটা কিন্তু সাবজেক্ট স্পেসিফিক আলাদা আলাদা। আচ্ছা, মানে একটা জেনারেলাইজ করা যাবে। যেমন আচ্ছা। সায়েন্সে যেমন ড্রপ আউট, আপনি ভর্তির সময় যখন নাকি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি, বিএসসি তে যখন ভর্তি হয়, তখন দেখবেন প্রথম দিকে প্রচুর ভর্তি, মানে খুব চাহিদা। আচ্ছা, কয়দিন পরে যখন নাকি আপনার এই জয়েন্ট এন্ট্রান্স বা বিভিন্ন এখন তো অনেক রকমের পরীক্ষা টরীক্ষা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি চলে যাবে। চলে যাওয়ার পর দেখবেন যে অনেকগুলো সিট খালি হয়েছে, আবার কিছু ছাত্রকে ভর্তি হয়েছে। আবার প্রথম দিকে যে পরিমাণে যত বেশি নাম্বারের ছাত্ররা ভর্তি হয়, দেখা যায় প্রচন্ড লাইন। পরবর্তী সময়ে দেখা যায় যে সায়েন্সের যদি বিএসসি অনার্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, ফিজিক্সের কথাই বলি বা কেমিস্ট্রি কথাই বলি, যদি আপনি 40 জন সিট ক্যাপাসিটি থাকে, প্রথমে 800 সিটের জন্য যদি মারামারি, মানে যদি কম্পিটিশন থাকে, পরবর্তী সময় যখন নাকি সেকেন্ড সেমিস্টারে যখন তখন দেখবেন 40 জন কেন 20 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, তার মানে কি এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। মানে কি এখান থেকে চলে যাচ্ছে এটা, মানে কারা ভর্তি হতে যাচ্ছে? তারা ভর্তি হতে যাচ্ছে যেহেতু অন্য কিছু যতদিন অব্দি না পাচ্ছি, আই এম টেকিং এন এডমিশন ইয়ার। ওকে, ঠিক আছে। এবং এটা হচ্ছে, এবং সবচেয়ে বড় হলো ড্রপ আউটটা আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেক বছর ফার্স্ট ইয়ারে যত ছাত্র ভর্তি হচ্ছে, তো ফাইনাল ইয়ারে যখন নাকি পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, সেই সংখ্যাটা যদি কম্পেয়ার করেন, সেটা কিন্তু ইট উইল শো এ ভেরি অ্যালার্মিং ফিগার। কারণ কি এটার কারণটা কি? মানে যে পার্সেন্টেজ আপনি বলছেন যে বিভিন্ন ধরুন কম্পিটিটিভ এক্সাম দিয়ে যারা বাইরে চলে যাচ্ছে বা অন্যান্য কলেজে চলে যাচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে আমি ধরে নিলাম, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে বা যারা মেডিকেল পড়তে যাচ্ছে, তাদের বাদ দিয়ে ডিগ্রি কলেজে এই যে আপনি বলছেন প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর বা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার পর সেকেন্ড সেমিস্টার অবধি যেতে যেতে হয়তো এখন বাদ চলে যাচ্ছে, বা থার্ড সেমিস্টার যেতে যেতে অনেকেই বাদ চলে যাচ্ছে। এটা কেন? এটা কি ইজ বিকজ, মানে এটা কি শুধু একমাত্র পড়াশোনার প্রেশারের জন্য, নাকি কোয়ালিটি অফ এডুকেশনের জন্য? দেখুন বেসিক্যালি আমি তো বলবো স্টুডেন্টস যারা নাকি উচ্চ শিক্ষার জন্য নিতে আসে, আমার কথাটা অন্যভাবে নেবেন না অনেকে, তো বেসিক্যালি অধিকাংশই বেসিক্যালি নন সিরিয়াস, আমি এটা বলবো। কারণ কি এই পরীক্ষার প্রশ্নপত্র, এখন পরীক্ষার যে সিস্টেম যেটা চালু হয়েছে আর কি, আপনি ইচ্ছা করলেও কিন্তু একটু যদি আপনি পড়াশোনা করেন, তাহলে পাশ করাটা খুব কঠিন নয়। আচ্ছা, হ্যাঁ, সুতরাং যে পড়াশোনার যে বাড়তি প্রেশার যেটা বলছে, এটা তো আমি লক্ষ্য করছি না। কারণ কি আপনার ইন্টারনাল এক্সাম আছে, তারপর আপনার এই অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, টিক মার্ক আছে, এই এমসিকিউ আছে। সুতরাং ওইখানে তো ছেলেরা তো সহসাই পাস করতে পারে। কিন্তু স্যার এখন কি শুধু পাস করাটা কি আজকের যুগে কোনো ভ্যালু রাখে? শুধু পাস করে একটা সার্টিফিকেট নিয়ে আমি ঘরে বসলাম? না, এটা তো এই জন্যই তো সবাই দে আর নট বেসিক্যালি দ্যাট মাচ সিরিয়াস। এই জন্যই তো দে আর নট ভেরি মাচ সিরিয়াস। কারণ তারা জানে যে পাস করে বেসিক্যালি খুব ভালো রেজাল্ট করলেও এখন বেসিক্যালি আপনার যদি না এই লেভেল অফ নলেজটা যদি না বাড়ে, ঠিক আছে, কারণ নলেজ ইট ইজ এন এজ অফ নলেজ ইকোনমি। আপনাকে আলটিমেটলি যদি জ্ঞানটা যদি আপনার যদি সমৃদ্ধ না হয় আর যদি সেলেবল না করতে পারেন, তাহলে এটা কোনো কাজে আসবে না। আপনার মাস্টার ডিগ্রিতে 70% পান আর 60% পান, 65% পান, কিন্তু আপনি যদি যতক্ষণ না অব্দি আপনি একটা সরকারি চাকরি পাচ্ছেন, ততক্ষণ অব্দি ইউ আর নট ভ্যালুড। ঠিক আছে, এটা তো অনেকে অনেক সময় বলে, কিন্তু এটাও তো পরীক্ষা দিয়ে পাস করতে হবে না, আপনাকে তো কম্পিটিটিভ এক্সামে যেতে হবে। এখন আমি বলছি না যে দ্যাট ইজ অলসো কোয়ালিটি, ইট ইজ বেসিক্যালি একটা লেভেল এটা অ্যাটেইন করা আর কি। ঠিক আছে, কিন্তু ছাত্ররা জানে যে এখন অনেকেই যে বলছে যে এই যে অ্যাক্সেসটা, যে গভর্নমেন্ট যে উচ্চশিক্ষার যে সরকারিভাবে উচ্চশিক্ষার যে অ্যাক্সেসটা, সেটা যদি ফ্রি হতো বা সম্পূর্ণটা ফ্রি থাকতো, তাহলে হয়তো অনেক স্টুডেন্টই করতে পারতো। এটা কি ট্রু? মানে এখানে পয়সাটা কতটা ফ্যাক্টর? না, দেখুন ত্রিপুরা রাজ্যে আমি আগেও বলেছি, এখনো বলি, ত্রিপুরা রাজ্যে উচ্চশিক্ষাটা এখনো ফ্রি এডুকেশন।
কারণ কি এটা 12 টাকায় ফিজ, ঠিক আছে। অন্যান্য জায়গায় ফিজের পুরো টাকা অনেক বেশি, এখানে আর মেয়েদের জন্য তো আর সরকারের 12 টাকাও ফ্রি করে দিয়েছে। আর বাদ বাকি যে টাকা কয়েকটা নেয় সেগুলো হয়তো ধরুন না এই বিভিন্ন কলেজের সরস্বতী পুজো হবে বা বিভিন্ন ডে পালন করা হবে, এই জন্য কিছু টাকা সরকার বা নন গভর্নমেন্ট ফান্ডে জমা হয়, কিন্তু দ্যাট ইজ নেগলিজেবল। সুতরাং এটা কোনো ব্যাপার না, অ্যাক্সেস ইজ দেয়ার। তবে অ্যাক্সেসটা যেটা হলো কিছু কিছু যদি টোটাল অ্যাক্সেস যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে লক্ষ্য করে দেখি যে পার লাখ স্টুডেন্ট অনুযায়ী আমার কয়টা কলেজ আছে বা একটা কলেজে আমার কত ছাত্রের সংখ্যা নিরিখ আছে, এগুলোতে কিন্তু ত্রিপুরা কিন্তু এখনো পিছিয়ে আছে। সেই যদি আপনি লক্ষ্য করেন তার মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার যদি অল ইন্ডিয়া পার্সপেক্টিভে আমরা লক্ষ্য করি। কারণ ব্যাঙ্গালোরে লক্ষ্য করা যাচ্ছে 18 থেকে 23 বছর বয়সী যে ছাত্ররা আছে তাদের পড়াশোনার জন্য যতটা কলেজ থাকা দরকার তার চেয়ে অনেক কম কলেজ আমাদের রাজ্যে আছে। আচ্ছা, ঠিক আছে। এবং যে সাইজের মানে যত সংখ্যক ছাত্র একটা কলেজে পড়া থাকা বিভিন্ন রাজ্যের কলেজগুলোতে আছে তার চেয়ে অনেক বেশি ছাত্র আমাদের কলেজগুলোতে আছে। এখন আমাদের বেশি সংখ্যক ছাত্র কলেজে থাকাটা এখন আমরা দেখতে পাচ্ছি এনইপি অনুযায়ী এটা বড় ইট বিকেম এ ব্লেসিংস। কারণ কি এনইসিও বলছে, এনইপিও বলছে যে তুমি ইনস্টিটিউটগুলো বড় করো। সুতরাং আমাদের যে কয়েকটা বড় কলেজ আছে, আগরতলা সবগুলো কলেজই তো সরকারি কলেজ, যেগুলো আছে সবগুলোই বড়। আপনি এমবিবি কলেজই বলুন, উইমেন্স কলেজই বলুন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, অনেক কিছু তো আমরা দেখছি, অনেক কিছু শুনছি। 1947 সালে এমবিবি কলেজ স্থাপিত হয়েছিল 1947, আর 1965 ওমেন্স কলেজ স্থাপিত হয়েছিল। তারপর রাজ্যে বর্তমানে বোধহয় খুব সম্ভবত 25টি ডিগ্রি কলেজ রয়েছে, আরো 3টি ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব এসছে এবার বাজেটে। এখন আপনাদের কি মনে হয়, আপনি কলেজ অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে এসেছেন, তো সেখানে এই মুহূর্তে রাজ্যের উচ্চশিক্ষায় কি কি ধরনের রিফর্ম প্রয়োজন? একদম হাতে গুনে এই জায়গাগুলোতে রিফর্ম প্রয়োজন আমার জাতীয় স্তরে, ইন্টারন্যাশনাল স্তরে না হোক। কারণ আপনি যেটা বলছিলেন যে ব্যতিক্রমী 1 to 2% সেটা ওরা জাতীয় স্তরে হোক বা ইন্টারন্যাশনাল স্তরে হোক ওরা যাচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওরা ক্র্যাক করছে, সেটা পাচ্ছে। বাকি মাস আমার স্টুডেন্টসদের নিয়ে যাওয়ার জন্য কি কি রিফর্ম প্রয়োজন স্যার? দেখুন, 1 নম্বর তো হলো, দেখুন বেসিক্যালি এখন যে সরকারের তরফ থেকে আগে বিল্ডিং ছিল না, বিল্ডিং দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং ওটা যাতে মেনটেইন হয়, বাড়িটা যাতে সঠিক থাকে সেটা দেখা, ইনফ্রাস্ট্রাকচার যেন ঠিক থাকে। এখন শুধু বাড়ি বললেই কি ঠিক আছে? কারণ অনেক সময় অভিযোগ শোনা যায় যে বাড়ি তো আছে কিন্তু বাড়ির ভেতরে যে ধরুন সায়েন্স ল্যাবের জিনিস, হ্যাঁ একটা লাইব্রেরি আছে, হয়তো বই আছে, সেটা তালা দেওয়া আছে। এখন সেইগুলো স্যার কিভাবে দেখছেন? না দেখুন এগুলো আমি আপনাকে বলি, সবগুলো মানে কি বলবো, মানে তাতে হয়তো অনেকে হয়তো অনেক অন্যরকম ভাবে নিতে পারেন। বেসিক্যালি এক্সকিউজ মি, তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো এই সবটা সরকার দেবে, প্রশাসন তো দেবেই। সরকারি কলেজ যেহেতু সরকারকে তো চিন্তা করতেই হবে। এখন যারা প্রিন্সিপাল আছেন উনারাও বেসিক্যালি অনেক জায়গা থেকে আগে টাকা পয়সা আনার স্কোপ ছিল, এখনো নেই সেটা বলছি না, এটা আছে, ঠিক আছে। দিস শুড বি এক্সপ্লোরড। এখন এই এগুলোকে মানে ছাত্রের জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচার দরকার, অধিকাংশ কলেজেই কিন্তু আপনার লক্ষ্য করে দেখা যাবে সায়েন্স কলেজ যেগুলো আছে, আমি 2-3টে কলেজে সায়েন্স কলেজে কাজ করেছি, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, বিলোনিয়া কলেজ। আমি বিলোনিয়া কলেজে তো ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিনান্স করেছিল। তারপরে আপনার উদয়পুর কলেজেও আমি এনইসি থেকে বা ইউজিসি থেকে প্রচুর টাকা এনে দিয়েছি, এবং ওদের সায়েন্স ল্যাবগুলো সত্যিই ভালো। উদয়পুর কলেজের ওইটা বিবিএমসিতে খুব বেশি দিন সময় পাইনি, তো ওদের রোসা সেকেন্ড গ্রেডের ফান্ডিং এর কথা বলা হয়েছিল। এখন এগুলোকে অ্যাক্সেলারেট করে ফান্ডিং এর একটা ব্যবস্থা কিন্তু প্রশাসনে যারা আছে, কলেজ পরিচালনা, তাদেরকে একটা তারা কিন্তু একটা অ্যাক্টিভ রোল নেওয়া উচিত, সবটাই ডিপার্টমেন্টের উপর না ছেড়ে দিয়ে। এটাও একটা প্রবলেম আছে আমার বলে, আমার কিছুটা মানে স্কোপ রয়েছে, ইউটিলাইজ করা দরকার, ঠিক আছে। সেকেন্ড হলো যে আপনার সরকারকে টিচার নিয়োগের ব্যাপারে, ঠিক আছে, এটা শুড নট বি ডিসাইডেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন টু দ্য গভর্নমেন্ট। ইট শুড বি বেসিক্যালি যারা ইট শুড বি লেফট টু দি এক্সপার্ট টিচার্স, ঠিক আছে। ডিরেক্টর or secretary শুড নট ইন্টারভিন
হাউ মেনি টিচার্স এ কলেজ এ সাবজেক্ট নিডস, কারণ সেখানে স্পেশালাইজেশন কি আছে সেটা অনুযায়ী পার্সপেক্টিভ অনুযায়ী কত ছাত্র আছে, কটা সেকশন আছে, সেই নিরিখে নাম্বার অফ টিচার নিয়োগ করা হবে। মানে শিক্ষার ব্যাপারটা সেখানে কতজন শিক্ষক প্রয়োজন, কি কি শিক্ষক প্রয়োজন, সেটা শিক্ষকরাই বিচার করবে। মানে শিক্ষকদের মধ্যে এক্সপার্ট নট অ্যাডমিনিস্ট্রেটরস। কারণ কি এখানে একটা মতভেদ হয়, কারণ কি আমি আপনাকে বলছি অনেকদিন আগে, তার আগে আমরা যখন নাকি জাস্ট এই সরকার যখন নাকি পরিবর্তন হওয়ার পর একদিন, তখন একজন ডিরেক্টর ছিলেন, আমাদেরকে ডেকেছিল 3-4 জন, তখন আমাদের একটা কমিটি হয়েছিল 4-5 জন। এই কমিটির মধ্যে আমার সঙ্গে আমরা যারা ছিলাম, বেসিক্যালি দে ওয়ান্টেড টু নো হাউ মেনি টিচার্স বেসিক্যালি দ্য কলেজ নিডস এট দ্যাট মোমেন্ট। তো আমরা তখন বসে, আমরা কয়েকজন শিক্ষক এবং অধ্যক্ষ ছিল, আমার সঙ্গে আমার কিছু সহকর্মী বন্ধুরাও ছিল, তাদের সঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম, এভরি সাবজেক্ট যে অনার্স হলে তার মিনিমাম কতজন, সায়েন্স সাবজেক্টের অনার্স হলে মিনিমাম কতজন, পাসের মিনিমাম হলে কতজন, আর্টসের যে কোনো একটা সাবজেক্ট খুলতে গেলে মিনিমাম, মানে ইউজিসি কোয়ালিফাইড শিক্ষক কজন দরকার। আমি এখানে অনেক আপনাদের প্রস্তাব করেছিলেন আপনারা, আমরা প্রস্তাব, এবং সেখানে নাম্বারটা যে দিয়েছিলাম সেটা কি মানা হয়েছিল? না, সেই নাম্বারটা তো স্ট্যাগারিং নাম্বার, দ্যাট ওয়াজ বেসিক্যালি মোর দেন 1200, অ্যারাউন্ড 1300। ঠিক আছে, তখন কলেজ শিক্ষকরা আপনার নাম্বার অফ আপনার এপ্রুভড পোস্ট ছিল 661 জানাতেন 662 টাকা, ডাবলের কথা বলেছিলাম। এখন ওই রিপোর্ট কোথায় আছে কি হয়েছে আমি জানি না, এখন তো আরো নাম্বার অফ কলেজ বেড়েছে। ঠিক আছে, নাম্বার অফ কলেজ বেড়েছে, সুতরাং 664 জন বা 661 জন শিক্ষকের যে কত কথা তখন সিদ্ধান্ত করা হয়েছিল, শুনলে অবাক হবেন যে টোটাল ত্রিপুরা রাজ্যে তখন 22টা কলেজ ছিল, প্রত্যেকটা সাথে ইংরেজির জন্য 44 জন শিক্ষক, 664 জন, যে বাংলার জন্য 44 জন, ইতিহাসের জন্য 44 জন, এই সাবজেক্টগুলো 22টা কলেজে ছিল, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 জন শিক্ষক। 2 জন শিক্ষক যদি হয়, একটা সাবজেক্টে যদি 600 ছাত্র থাকে, 2 জন শিক্ষকের পক্ষে পাস এবং অনার্স এবং 3টে ইয়ারে কিভাবে পড়াবে? এবং ইতিহাস তো শুধু একমাত্র একটা ইতিহাস না, এখানে আমরা মডার্ন হিস্ট্রি আছে, এনশিয়েন্ট হিস্ট্রি আছে, অনেক রকম ইন্ডিয়ান হিস্ট্রি আছে, মডার্ন হিস্ট্রি আছে। ঠিক আছে, সুতরাং এরকম ভাবে যদি আপনি যদি ইংলিশের কথা লক্ষ্য করে দেন, এখানে আপনার ওকে, আপনি আমার সময় ফুরিয়ে যাচ্ছে স্যার, আপনি ফান্ডের কথা বললেন, প্রিন্সিপালরা ইচ্ছে করলে, আর রিফর্মের মধ্যে আপনি যেটা বলছিলেন যে প্রিন্সিপালরা ইচ্ছে করলে সে সউদ্যোগে অন্য জায়গা থেকে ফান্ডের ব্যবস্থা করতে পারে স্কুলের উন্নয়নের জন্য। আপনি শিক্ষক নিয়োগের কথা বলছেন, শিক্ষক নিয়োগ কতটা হবে অ্যাডমিনিস্ট্রেটররা না, শিক্ষক এই গ্রুপ অফ টিচার্স তারা হয়তো ডিসাইড করে দিতে পারে সরকারকে যে কতজন শিক্ষকের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে বিভিন্ন কলেজে। আর 3 নম্বর যেটা হলো আমি বলবো সেটা হলো কারিকুলাম যেটা আছে, কারিকুলাম শুড বি নাইস, এবং কারিকুলাম শুড বি নাইস, এবং কারিকুলামটা এরকমই কারিকুলাম হওয়া উচিত যেটা নাকি আমার পরে ছাত্রদের ভবিষ্যৎ যেন মানে সুনিশ্চিত হয়, কিছু মানে মেজরিটি না হোক, অ্যাটলিস্ট 50% স্টুডেন্টসের জন্য একটা স্কিল ডেভেলপ হয়। তার জন্য আমাকে উচিত আমার যারা নাকি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সঙ্গে কনস্ট্যান্ট ইন্টারাকশন, এবং তাদেরকে আপনি দরকার হলে আপনি ইন্ডাস্ট্রি থেকে কিছু লোককে আনিয়ে তাদের সঙ্গে, বা এডুকেশনাল এক্সপার্ট যারা আছে, দে শুড বেসিক্যালি থিঙ্ক দিস থিং। মানে কেমন লোক, আমার জব ওরিয়েন্টেড, মানে জব ওরিয়েন্টেড, মানে ইন্ডাস্ট্রি বলে দেবে যে আমরা তো এই জিনিসগুলো চাই। ওকে, জব ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট, এবং সেটা শুধু রাজ্যের কথাটা মাথায় না রেখে, ঠিক আছে, সারা ভারতবর্ষে যেন হয়। 4 নম্বর যেটা হলো, আমার পার্সোনালি মনে করি যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট একটা দেখতে হবে। কোয়ালিটিটা দেখবা, উচ্চ শিক্ষায় আপনি বলুন, শুনেছিলাম একটা কোয়ালিটি কন্ট্রোল একটা মেজার্স একটা হায়ার এডুকেশন কাউন্সিল ছিল, বাট দ্যাট ইজ অলমোস্ট ইন এ ডিফারেন্ট কন্ডিশন, এবং যারাই বা তারা ছিল এটা নামে ছিল হাউ মাচ দে ওয়ার্ক আই ডোন্ট নো। কারণ কি এর মধ্যে এনইপি হওয়ার পরে অনেক এই যে অবস্থা এখন এসে দাঁড়িয়েছে, এই যে পজিশন যেটা দাঁড়িয়েছে, এটা তো মেনে নিতে হবে, সরকারকে মেনে নেওয়া উচিত আমার মনে হয়, যে উচ্চ শিক্ষা ইজ নট ইন এ গুড কন্ডিশন। উচ্চ শিক্ষা ইজ নট এ গুড কন্ডিশন, এবং এটাকে যদি এখনো যদি সরকার যদি মানে না সিদ্ধান্ত করে, তাহলে কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আমি সরকারকে আমি বিমুখ করছি না, যে establishment of women's university is a very good decision and I support the decision of the government, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, there is another university already, state university was there, is there, সেটা the MBB University. The MBB University was established in 2018 or something, তো এখন ওইটাও তো দাঁড়াতে পারেনি। এটা মানে আমরা ওইটা যে অবস্থায় ছিল, ঠিক আছে,
তার থেকে তার মানে কত দূরে গিয়েছে, তার মানে তার হরাইজন্টাল এক্সপানশন কতখানি হয়েছে, ভার্টিক্যাল এক্সপানশন কতখানি হয়েছে, দিস নিডস টু বি মানে সিন। স্যার তাহলে একটা কাউন্সিল করে মানে একটা কোয়ালিটি এগুলো তো একটা কাউন্সিল করে সেখানে দেখা উচিত যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে এবং কি কি প্রয়োজন। তাহলে 4টে জায়গা আপনি বললেন রিফর্ম করার জন্য স্যার। মানে আচ্ছা, রিফর্মে তো আরো অনেক জায়গা আছে, কিন্তু এগুলো বেসিক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মানে আমার পার্সোনালি আমার মনে হয়। আপনার আরেকটা জিনিস হলো যে আমাকে আরেকটা কথা, সরকার শুড হ্যাভ এ ড্রিম। দেখুন ত্রিপুরা রাজ্যে আপনি প্রত্যেকটা রাজ্যে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এভরি স্টেট হ্যাজ সাম লিডিং ইনস্টিটিউটস। কেন আমাদের লিডিং ইনস্টিটিউট ছিল এমবিবি ইউনিভার্সিটি বা এমবিবি কলেজ, ঠিক আছে, উইমেন্স কলেজ। মানে কুড উই কিপ দ্যাট স্ট্যাটাস ইনট্যাক্ট? আপনি মানে দিস ইজ এ কোয়েশ্চেন। সুতরাং আমাকে সরকারকে চিন্তা করতে হবে, দিস আর দ্য ইনস্টিটিউটস হোয়ার আই শ্যাল নট কম্প্রোমাইজ। ঠিক আছে, এখানে আই উইল নট অ্যালাউ দ্য পলিটিক্যাল ইন্টারভেনশন ফর এনিথিং। The good people should go there, good people should teach there, good students should go there for learning. This institution will be the face of the state. Face of the state. Okay, ঠিক। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনি, অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আজ আমাদের দর্শক বন্ধুরা দেখলো এবং সবাই দেখছে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য স্যার। আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আরো আলোচনা অবশ্যই আগামী দিনে করতে চাইব। দর্শক বন্ধুরা, উচ্চশিক্ষার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত জরুরি, এমনটা মনে করেন অনেকেই বিশেষজ্ঞরা। আর এর পাশাপাশি আবশ্যক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। এছাড়া শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেল এবং পরিবহনের সুবিধাও কিন্তু নিশ্চিত করা উচিত। এটাও কিন্তু দাবি বারবার শিক্ষার্থীদের। তাই এবারের বাজেট বরাদ্দ উচ্চশিক্ষার মান উন্নয়নে কতটা সদার্থক ভূমিকা পালন করবে সেদিকে তাকিয়ে আছে সচেতন মহল, শিক্ষা সচেতন মহল। এবং শিক্ষাঙ্গনের সব খবরে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।